আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের লেকচার নাম্বার 5। আজকে আমরা কী নিয়ে কথা বলবো, প্রথমে টপিক লিস্টে লিখে ফেলো। আজকে আমরা কথা বলবো প্রথমে সাধারণ আর্গুমেন্ট নিয়ে কথা বলবো, এরপরে অক্ষের উপরে আর্গুমেন্ট নিয়ে কথা বলবো, তারপর পোলার এবং অয়লার ফর্ম নিয়ে কথা বলবো, মডুলাস এবং আর্গুমেন্টের ধর্ম নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে 4টা। প্রথমে আসো সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কি এটি একটু বোঝাই তোমাকে। সো প্রথমে লিখো সবাই সাধারণ আর্গুমেন্ট। এদিকে দেখো সাধারণ আর্গুমেন্ট। তাহলে সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কি একটু মনে করো তো সবাই। আর মুখ্য আর্গুমেন্ট জিনিসটা কি ছিল? ধরো এটা ছিল তোমার কাছে ইমেজিনারি এক্সিস, এটা ছিল তোমার কাছে রিয়াল এক্সিস, ওকে, আর এটা ছিল মূলবিন্দু, এটা ছিল বাস্তব অক্ষ, আর এটা ছিল আমাদের কাল্পনিক অক্ষ, তাই না? এটা এক্স, এটা ধরো এক্স বলতেছি, এটা হচ্ছে রিয়াল এক্সিস, আর এটা হচ্ছে ইমেজিনারি এক্সিস। ওকে, আমরা যদি একটা কমপ্লেক্স নাম্বার নিই, ধরো একটা কমপ্লেক্স নাম্বার নিলাম জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বার আমরা নিলাম জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে বলো তো এই কমপ্লেক্স নাম্বারের জন্য একটা প্রতিরূপ বিন্দু আছে নিশ্চয়ই। তাহলে প্রতিরূপ বিন্দুটা ধরো তোমার কাছে এটা আছে, প্রতিরূপ বিন্দু আছে এটা জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটাকে বললাম পি বিন্দু। তাহলে পি হচ্ছে এক্স কমা ওয়াই, এটা আমরা বললাম। তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্বটা আছে, মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্বটা আছে, এটাকে বলতাম আমরা মডুলাস, তাই না ভাইয়া? এটাকে আমরা মডুলাস আর বলতাম। তো মুখ্য আর্গুমেন্টটা কী ছিল? মুখ্য আর্গুমেন্টটা ছিল, আর্গুমেন্ট জিনিসটা কী ছিল আগে বলো। আর্গুমেন্ট মানে কী ছিল? আর্গুমেন্ট মানে ছিল এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে মডুলাস যে কোণটা তৈরি করে, এই কোণটাকে আমরা বলতাম আর্গুমেন্ট, তাই না? আর্গুমেন্ট বলতাম। তাহলে তুমি চিন্তা করো তো, আমি তাইলে আর্গুমেন্টটা শুরু করব, আর্গুমেন্টের যাত্রাটা শুরু হবে বাস্তব অক্ষের পজিটিভ সাইড থেকে, এখান থেকে শুরু হবে বাস্তব অক্ষের পজিটিভ সাইড থেকে। তা আমরা যদি ঘোরা শুরু করি, ধরো আমরা ঘুরলাম, ঘুরে আমি এই কোণটা পাইলাম, এই কোণটাকে বললাম আলফা। তাহলে আলফা হচ্ছে আমাদের কাছে একটা আর্গুমেন্ট, আলফা একটা আর্গুমেন্ট। আমি যদি চাই এই কোণটাকে এভাবে নেওয়া যায় না, বলো তো এই কোণটাকে এভাবে নেওয়া যায় কি না? আমি যদি ঘুরি তাহলে আমি কতটুকু ঘুরলাম বলো তো? 360, 2 পাই ঘুরছি, 2 পাই প্লাস আলফা, এটাও একটা আর্গুমেন্ট। আমি যাত্রা শুরু করছি এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে, শেষ করছি হচ্ছে কোথায় গিয়ে? মডুলাসের সাথে গিয়ে। তাহলে এটাও একটা আর্গুমেন্ট, 2 পাই প্লাস আলফা, এটাও একটা আর্গুমেন্ট, তাই না ভাইয়া? 2 পাই প্লাস আলফা। আচ্ছা বলো তো ভাইয়া, আমি কি চাইলে এই কোণটাকে এভাবে নিতে পারবো না? ধর আমরা যাত্রা শুরু করলাম এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে, আমরা ঘুরতেছি, একবার ঘুরলাম, আরও একবার ঘুরলাম, এরপরে আরও আলফা গেলাম। তাহলে এখন বলো তো কয়বার ঘুরছি? 2বার ঘুরছি। তাহলে এখন আমাদের এই যে কোণটা আছে 4 পাই প্লাস আলফা, 4 পাই প্লাস আলফা, এটাও একটা আর্গুমেন্ট, তাই না? তো এরকম ঘুরে ঘুরে আমি চাইলে অসংখ্য আর্গুমেন্ট তৈরি করতে পারবো না, বলো তো? অসংখ্য আর্গুমেন্ট তৈরি করতে পারবো কিনা? তাহলে আমি যদি তোমাকে একটা কোয়েশ্চন করি, একটা জটিল সংখ্যার জন্য কয়টা আর্গুমেন্ট সম্ভব? তাহলে তুমি কি বলবা? অসংখ্য আর্গুমেন্ট সম্ভব, ইনফিনিটি সংখ্যক আর্গুমেন্ট সম্ভব। কারণ তুমি যতবার ঘুরবা, কেউ যদি 2বার ঘুরে এক ধরনের আর্গুমেন্ট, 4বার ঘুরলে আরেকটা আর্গুমেন্ট, 5বার ঘুরলে একটা আর্গুমেন্ট, 10বার ঘুরলে একটা আর্গুমেন্ট। তার মানে ঘুরে ঘুরে আমরা আর্গুমেন্টটা তৈরি করতে পারবো, তাই না? তো এখন দেখো, তাহলে এই যে ঘোরাঘুরির যে আর্গুমেন্টটা আছে, এটাকে যদি আমরা একটা সাধারণ আর্গুমেন্টে প্রকাশ করি, তাহলে কেমনে প্রকাশ করব? ঠিক আছে, তুমি চিন্তা করো। এদিকে দেখো, আলফা যেটা আছে, আলফাকে কি আমরা এভাবে লিখতে পারবো? 2 পাই ইন্টু 0 প্লাস আলফা, এটা লেখা যাবে। 2 পাই প্লাস আলফা যেটা আছে, এটাকে 2 পাই ইন্টু 1 প্লাস আলফা, এটা লেখা যাবে। আর 4 পাই আলফা যেটা আছে, এটাকে 2 পাই ইন্টু 2 প্লাস আলফা, এটা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস চিন্তা করতেছো, তাহলে এখানে ঘটনা কি করতেছে? দেখো, সবার কাছে আমি যদি এখান থেকে সাধারণ আর্গুমেন্ট যদি বের করি, সাধারণ মানে যেটা দিয়ে আমি সবগুলো বের করতে পারবো, সাধারণ আর্গুমেন্ট যদি বের করি, সাধারণ আর্গুমেন্ট, খেয়াল করো তো, তাহলে সাধারণ আর্গুমেন্টটা কত আসবে? সবার কাছে কি আছে? সবার কাছে 2 পাই আছে, সবার কাছে 2 পাই। এরপর একটা নাম্বার থাকবে, হয় 0, না হয় 1, না হয় 2, যেটাকে আমি ঘূর্ণনকে নির্দেশ করতেছে, 0, 1, 2, 3, 4 এভাবে, তাই না? তাহলে এরপর আমার একটা নাম্বার থাকবে, 2 পাই n। এরপর দেখো সবার কাছে প্লাস আলফা আছে, 2 পাই n প্লাস আলফা, এটা তো আমাদের সাধারণ আর্গুমেন্ট, 2 পাই n প্লাস আলফা, যেখানে n বিলংস টু পূর্ণ সংখ্যা, z পূর্ণ সংখ্যা। এখন অনেকে জিজ্ঞেস করতেছ, ভাই আমি তো ঘুরতেছি অলওয়েজ পজিটিভ সাইডে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, তো পূর্ণ সংখ্যা কেন দিলেন? পূর্ণ সংখ্যা তো নেগেটিভও হইতে পারে।
এই যে আমার ঘূর্ণনটা ক্লকওয়াইজও কিন্তু হইতে পারে, ঘূর্ণনটা কিন্তু এদিকেও হইতে পারে। আমি তোমাকে একদিকে দেখাইছি, ঘূর্ণনটা কিন্তু এদিকেও সম্ভব, যেমন এটা সম্ভব, এরপর একবার ঘুরে আবার এদিকে সম্ভব। তো ক্লকওয়াইজও কিন্তু ঘূর্ণন সম্ভব, ঠিক আছে? এই জন্য পূর্ণ সংখ্যা হবে। কথা বুঝতে পারছো? তাহলে আজকে থেকে তোমাকে যদি জিজ্ঞেস করে সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কি, সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কি, তুমি কি বলবা? 2πn প্লাস আলফা বলবা, 2πn প্লাস আলফা। এদিকে দেখো, তাহলে আজকে থেকে তোমাকে যদি জিজ্ঞেস করে সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কি, সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কি, তাহলে তুমি কি বলবা বলো? তুমি কি বলবা আমাকে বলো, সবাই একবার জোরে বলো। তাহলে সাধারণ আর্গুমেন্ট সমান কি বলবা? সাধারণ আর্গুমেন্ট সমান বলবা তুমি 2πn প্লাস আলফা, 2πn প্লাস আলফা বলবা। যেখানে আলফার একটা পরিচয় আছে, দেখো আর্গুমেন্টের মধ্যে যেটা পিচ্ছি কোণ থাকে, যেটা ছোট কোণ থাকে, এটাকে বলি আমরা মুখ্য আর্গুমেন্ট, তাই না? তার মানে এখানে যে আলফাটা আছে, এই আলফাটা হচ্ছে অ্যাকচুয়ালি মুখ্য আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তাহলে আলফা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এখানে যে আলফাটা আছে, আলফা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, এটা হচ্ছে মুখ্য। তাহলে চিন্তা করো, তাহলে সাধারণ আর্গুমেন্ট কেমনে পাওয়া যাচ্ছে? সাধারণ আর্গুমেন্ট পাওয়া যাচ্ছে মুখ্য আর্গুমেন্টের সাথে 2πn যোগ করলে, মুখ্য আর্গুমেন্টের সাথে কি যোগ করলে? 2πn যোগ করলে, তাই না? 2πn যোগ করলে আমরা সাধারণ আর্গুমেন্ট পাচ্ছি। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এইভাবেও লিখতে পারবো, সাধারণ আর্গুমেন্ট সমান হচ্ছে 2πn প্লাস মুখ্য আর্গুমেন্ট, প্লাস মুখ্য আর্গুমেন্ট। এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবা, 2πn প্লাস মুখ্য আর্গুমেন্ট। কথা কি বুঝতে পারছো ভাইয়া? কথা কি বোঝা গেছে বলো? এই কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় না বলো তো একটু আমাকে। 2πn প্লাস মুখ্য আর্গুমেন্ট বোঝা গেছে না? তাহলে সাধারণ আর্গুমেন্ট কথাটা বোঝা গেছে, বুঝছো? ওকে, এরপর একটা ম্যাথ করাই, তাহলে তোমার জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, তোমাকে বললো ধরো √3 - i এর সাধারণ আর্গুমেন্টটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে, তাই না? তাহলে z ইকুয়ালস টু কি দেওয়া আছে? √3 - i দেওয়া আছে। তাহলে প্রথমে এখান থেকে আমরা মুখ্য আর্গুমেন্টটা বের করে ফেলি। তুমি আমাকে বলো এটা কোন চতুর্ভাগে আছে? 4 নাম্বার চতুর্ভাগে আছে। এক্সটা পজিটিভ, ওয়াইটা নেগেটিভ। তাহলে প্রথমে এখান থেকে মুখ্য আর্গুমেন্টটা বের করে ফেলো, আলফাটা বের করে ফেলো। তাহলে আলফা সমান কত ভাইয়া? আলফা সমান ছিল, মুখ্য আর্গুমেন্টে কি ছিল? -tan ইনভার্স মডিউলাস y/x। তাহলে -1/√3। তাহলে কত আসবে বলো? মাইনাস এখান থেকে আসবে π/6, এটা আসবে। আলফার মানটা পাইলে এখন আমাকে সাধারণ আর্গুমেন্টটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে, তাহলে সাধারণ আর্গুমেন্ট সমান, খেয়াল করো, সাধারণ আর্গুমেন্ট সমান, সাধারণ আর্গুমেন্ট ইকুয়ালস টু 2πn প্লাস আলফা, প্লাস আলফা। তাহলে 2πn প্লাস আলফার মান হচ্ছে -π/6। তাহলে এখান থেকে আসবে 2πn -π/6, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। তাহলে যদি ভাইয়া তোমাকে বলো সাধারণ আর্গুমেন্ট যদি বের করতে বলে, তাহলে কি করবা? মুখ্য আর্গুমেন্টের সাথে 2πn যোগ করে দিবা, মুখ্য আর্গুমেন্টের সাথে 2πn যোগ করে দিবা। ক্লিয়ার কথা? কথা কি বুঝছো? বোঝা গেছে আমার কথা? ওকে, এই কথা বুঝছো? ঠিক আছে, এবার একটা ট্রিকি ম্যাথ করাই, দেখি এটা বলতো সবাই, এটা পারো কি না? ধরো তোমাকে বললাম e - π এর সাধারণ আর্গুমেন্ট কত, e - π এর সাধারণ আর্গুমেন্ট কত, এটা তোমাকে জিজ্ঞেস করলাম। তাহলে কত হবে একটু আমাকে বলো, e - π এর সাধারণ আর্গুমেন্ট কত? বল দেখি, পারবি? পারা যাবে? আচ্ছা, এই প্রশ্নটা একটু হোল্ড করো, এই প্রশ্নটা একটু হোল্ড করো, কারণ আছে। এর আগে লিখো, এই প্রশ্নটা একটু হোল্ড করো, একটু এটাতে একটু পর আসতেছি। আগে সবাই লিখো, লিখো হচ্ছে অক্ষের উপর আর্গুমেন্ট লিখো, অক্ষের উপর আর্গুমেন্ট একটু খেয়াল করো, ঠিক আছে? অক্ষের উপর আর্গুমেন্ট একটু খেয়াল করো, অক্ষের উপর আর্গুমেন্ট জিনিসটা কি, এদিকে দেখ, খেয়াল করো। আচ্ছা আমাকে বলতো, এটা ছিল আমাদের ইমেজিনারি এক্সিস, এটা ছিল আমাদের রিয়েল এক্সিস, তাই না ভাইয়া? এটা ছিল রিয়েল এক্সিস, বাস্তব অক্ষ, আর এটা ছিল আমাদের ইমেজিনারি এক্সিস, ইমেজিনারি এক্সিস, ইমেজিনারি এক্সিস বা কাল্পনিক অক্ষ, বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ, তাই না? তো এখন চিন্তা কর একটা জিনিস, চিন্তা কর, এটা ছিল আমাদের মূল বিন্দু, এটা ছিল মূল বিন্দু। সো বাস্তব অক্ষ বরাবর প্রত্যেকটা গড় কী ছিল? প্রত্যেকটা গড় ছিল, যেমন এটা ছিল +1, +2, +3, এভাবে ছিল। কাল্পনিক অক্ষ বরাবর প্রত্যেকটা গড় কী ছিল? i, এরপরে হচ্ছে 2i, তারপর হচ্ছে thrice i, এভাবে ছিল। নেগেটিভ সাইডে যদি যাই -1, এরপর হচ্ছে -2, -3, এইভাবে ছিল। আর আমি যদি ওয়াইকে নিচের দিকে যাই,
নিচের দিকে গেলে কি ছিল মাইনাস আই মাইনাস 2i, তারপর হচ্ছে মাইনাস 3i, এভাবে ছিল জিনিসগুলো, তাই না? এভাবে ছিল। আচ্ছা, এখন চিন্তা কর একটা জিনিস, দেখ, খেয়াল কর ভাই, আমি যদি তোমাকে বলি একটা পয়েন্ট এখানে দিলাম, ধরো +2 একটা পয়েন্ট দিলাম, এটা কি কোনো চতুর্ভাগে পড়তেছে? কোনো চতুর্ভাগে কিন্তু পড়তেছে না। বাস্তব অক্ষের পজিটিভ সাইড, আমি মনে মনে চিন্তা করো এক্স অক্ষের পজিটিভ সাইড, এক্স অক্ষের পজিটিভ সাইড। একটা পয়েন্ট আমি এখানে নিলাম 2i, এটা কি কোনো চতুর্ভাগে পড়তেছে না? কোন দিকে? ইমেজিনারি এক্সিসের কাল্পনিক অক্ষের পজিটিভ সাইড, কাল্পনিক অক্ষের পজিটিভ। মনে মনে চিন্তা করো ওয়াই অক্ষের পজিটিভ সাইড, ওয়াই অক্ষের পজিটিভ সাইড। যদি একটা পয়েন্ট আমি -2 নিই, তাহলে এটা কোথায় বলো তো? এটা কোনো অক্ষের কোনো চতুর্ভাগে পড়তেছে না। কোথায়? এক্স অক্ষের নেগেটিভ সাইড বা বাস্তব অক্ষের নেগেটিভ সাইড। যদি একটা পয়েন্ট ধরো -2i যদি নিই, -2i, এটা কি কোনো চতুর্ভাগে পড়ে ভাইয়া? কোনো চতুর্ভাগে পড়ে না। ওয়াই অক্ষের নিচের দিকে বা হচ্ছে কাল্পনিক অক্ষের নিচের দিকে পড়তেছে, তাই না? নিচের দিকে। তাহলে চিন্তা করো কিছু কিছু বিন্দু আছে যেগুলো আসলে কোনো চতুর্ভাগে পড়ে না, কোনো চতুর্ভাগের মধ্যে পড়বে না, এগুলো অক্ষের উপরে থাকে। যেমন কিছু পয়েন্ট থাকে রিয়াল অক্ষের পজিটিভ সাইডের দিকে, কিছু পয়েন্ট থাকে রিয়াল অক্ষের নেগেটিভ সাইডের দিকে, কিছু পয়েন্ট থাকে ইমেজিনারি অক্ষের পজিটিভ দিকে, কিছু পয়েন্ট থাকে ইমেজিনারি অক্ষের নেগেটিভ দিকে, তাই না? এগুলো কোনো চতুর্ভাগের মধ্যে পড়বে না। তো এগুলোর জন্য আমরা আর্গুমেন্টটা কেমনে বের করব? খেয়াল করো, আর্গুমেন্ট যখন আমরা বের করি, আর্গুমেন্টের যাত্রা শুরু হয় বাস্তব অক্ষের পজিটিভ সাইড থেকে। এই সাইড থেকে আমাদের হচ্ছে আর্গুমেন্টের যাত্রাটা শুরু হবে, তাই না? তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এই পয়েন্টটাকে পাওয়ার জন্য আমার কি এখানে ঘুরতে হবে? এই পয়েন্টটাকে পাওয়ার জন্য ঘুরতে হবে? ঘোরার কোনো দরকার নাই। এই পয়েন্টটাকে পাওয়ার জন্য ঘোরার কোনো দরকার নাই। তাহলে এই পয়েন্টগুলোর জন্য যেগুলো এক্স অক্ষের পজিটিভ সাইডে থাকবে, এটাকে মনে মনে তুমি এক্স অক্ষই চিন্তা করো বোঝার সুবিধার্থে। তাহলে মনে মনে এক্স অক্ষ চিন্তা করো। তাহলে এক্স অক্ষের পজিটিভ সাইডে যারা থাকবে, মানে বাস্তব অক্ষের পজিটিভ সাইডে যারা থাকবে, যেহেতু ঘোরার দরকার নাই, থিটা ইকুয়ালস টু 0 রেডিয়ান, 0 রেডিয়ান, থিটা ইকুয়ালস টু 0 রেডিয়ান। আচ্ছা, যদি ওয়াই অক্ষের উপরের দিকে থাকে বা ইমেজিনারি এক্সিসের উপরের দিকে যদি থাকে, এই সকল পয়েন্টে যদি থাকে, তাহলে তুমি বলো তো যাত্রা শুরু হবে এখান থেকে, তাহলে আমার কতটুকু ঘুরতে হবে? 90 ডিগ্রি ঘুরতে হবে, মানে π/2 পরিমাণে ঘুরতে হবে, π/2 পরিমাণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে +π/2, 90 ডিগ্রি ঘুরতে হবে, থিটা ইজ ইকুয়ালস টু +π/2। এরপরে বলো যদি এক্স অক্ষের নেগেটিভ সাইডে থাকে, মানে হচ্ছে এটাকে মনে মনে বারবার বলতেছি, এক্স অক্ষ ধরতেছি বোঝার সুবিধার্থে, বাস্তব অক্ষে যদি নেগেটিভ সাইডে থাকে, তাহলে কতটুকু ঘুরতে হবে বলো তো? এখান থেকে আমার এই যে এতটুকু ঘুরতে হবে, তাহলে 180 ঘুরতে হয়েছে। তাহলে এই সকল পয়েন্টের জন্য এক্স অক্ষের নেগেটিভ সাইডে যে সকল পয়েন্ট আছে, এগুলোর জন্য থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে +π +180। আর যদি ওয়াই অক্ষের নিচের দিকে থাকে, যদি থাকে, তার মানে হচ্ছে ইমেজিনারি এক্সিস যদি নিচের দিকে থাকে, তাহলে তোমার কতটুকু ঘুরতে হবে বলো তো? এখন কি এভাবে যাওয়া যাবে? বলো, এভাবে কি যাওয়া যাবে? না, এভাবে যাওয়াটা হারাম, যাওয়া যাবে না। কারণ কি? 180 থেকে বেশি চলে গেছি, 180 থেকে বেশি যাওয়া যাবে না। তাহলে আমি যদি এখানে যে কোনো একটা পয়েন্ট যদি নিই, তাহলে আমার এতটুকু ঘুরলেই চলবে, এই যে এতটুকু ঘুরলে চলবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে, এই থিটাটা হবে কত? যেহেতু ক্লকওয়াইজ ঘুরছি, তাহলে -π/2। কথা বুঝতে পারছো? তাহলে অক্ষের উপরে যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোর জন্য থিটার মানগুলো কিন্তু ফিক্সড, এগুলো কখনো চেঞ্জ হবে না। তাহলে এখন যদি আমি তোমাকে কয়েকটা ছটপট এক্সাম্পল বলি, আমি লিখবো, তোমরা অ্যান্সার বলো দেখি। বলো তো +2 এর জন্য থিটা কত? 0। বলো না কত? -2 এর জন্য কত? এই বলো কত? +π। এখন যদি জিজ্ঞেস করি 2i এর জন্য আর থিটা কত, তাহলে তুমি কি বলবা? 2i মানে কোন দিকে? উপরের দিকে। উপরে হলে মানে কত? π/2। 2i ইকুয়ালস টু কত? π/2। যদি জিজ্ঞেস করি -4i, এটার জন্য থিটা কত? কোন দিকে? নিচের দিকে। নিচে হলে কি? -π/2, -π/2। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? বলো, বুঝছো আমার কথা? তাহলে অক্ষের উপরে যে আর্গুমেন্ট আছে, অক্ষের উপরে আর্গুমেন্ট জিনিসটা বোঝা গেছে না? বুঝছো আমার কথা? ওকে, এবার আসো আমরা যেখানে একটু পজ দিয়েছিলাম এই কোয়েশ্চেনটাতে আসো। এখানে কি বলছিলাম মনে আছে? e - π এর সাধারণ আর্গুমেন্টটা কত? এটা তোমাকে জিজ্ঞেস করছিলাম। e - π এর সাধারণ আর্গুমেন্টটা কত? তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এর মানটা কত ছিল? এর মানটা ছিল 2.71 সামথিং একটা মান ছিল। এরপর হচ্ছে মাইনাস করলে পায়ের মানটা কত? 3.1416, এই টাইপের একটা মান ছিল। তো
তো 2.71 থেকে যদি 3.14 এরকম একটা মান যায়, তাহলে এখান থেকে 0.4 সামথিং লাইক দ্যাট একটা মান পাওয়া যাবে, মাইনাস 0.4 সামথিং লাইক দ্যাট একটা মান পাওয়া যাবে, তাই না? তাহলে তুমি চিন্তা করো, আমি যদি এখন ই মাইনাস পাইয়ের মানটা বসাইতে যাই, -0.4 সামথিং না, তার মানে এক্স অক্ষের নেগেটিভ সাইডে একটা মান, এক্স অক্ষের নেগেটিভ সাইডে একটা মান। তাহলে এটার জন্য মুখ্য আর্গুমেন্টটা কত? এটার জন্য মুখ্য আর্গুমেন্টটা কত? মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে এটার জন্য আমাদের প্লাস পাই, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে ই মাইনাস পাইয়ের জন্য আলফা হচ্ছে, মানে মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে প্লাস পাই। মুখ্য আর্গুমেন্টটা কত? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে প্লাস পাই। তাহলে এখন যদি আমরা সাধারণ আর্গুমেন্টের কথা বলি, সাধারণ আর্গুমেন্ট যদি বলি, তাহলে সাধারণ আর্গুমেন্ট, এদিকে দেখো, সাধারণ আর্গুমেন্ট ইজ ইকুয়ালস টু কত হবে? তাইলে ইজ ইকুয়ালস টু হবে 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট, এখান থেকে পাই কমন নিলে 2n প্লাস 1, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? বলো, কথা বোঝা গেছে? এখানে আলফাটাকে আমরা কি হিসেবে নিচ্ছি? মুখ্য আর্গুমেন্ট হিসেবে নিচ্ছি। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট হিসেবে নিচ্ছি, মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে প্লাস পাই, তাহলে সাধারণ কত হবে? 2n পাই প্লাস আলফা। তাহলে বলো তো ভাইয়া, একটা কথা বলো তো, তাহলে আজকে থেকে তোমাকে যদি সাধারণ আর্গুমেন্ট জিজ্ঞেস করে, পারবা? যদি জিজ্ঞেস করে অক্ষের উপরে আর্গুমেন্ট, পারবা? পারা যাবে? তাহলে এই সকল টপিক থেকে যদি কোনো কোয়েশ্চন আসে আজকে থেকে, পারবা না? 100 পারবা না? ওকে, তোমরা পারলেই আমি খুশি, ঠিক আছে? আশা করতেছি পারবা। এইবার আসো, যেমন এখানে একটা প্রশ্ন দিচ্ছে 1 + i² ডিভাইডেড বাই i - 1 টু দ্য পাওয়ার 4, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? জাস্ট আর্গুমেন্টটা জিজ্ঞেস করছে তোমাকে। আমি একটা কথা বলছিলাম না, সাধারণ কথাটা যদি উল্লেখ করে না দেয়, আমরা মুখ্য আর্গুমেন্ট বের করব, তাই না? মুখ্য আর্গুমেন্ট বের করব। তাহলে খেয়াল কর, প্রথমে আসো, এখানে যেটা 1 + i² দেওয়া আছে, আচ্ছা ভাই বলো তো আমাকে, 1 + i² সমান কি এটা লেখা যায়? 1 + 2i + i², এটা লিখতে পারবো। তাহলে 1 + 2i i² মানে হচ্ছে -1, তাহলে এখান থেকে লিখতে পারবো কত? 2i। তাহলে আজকে থেকে যেখানেই আমি 1 + i² দেখবো, চোখ বন্ধ করে বসাইতে পারবো কত? +2i, এটা বসাইতে পারবো। এরপর তুমি আমাকে বলো তো, আমাকে একটা কথা বলো তো, i - 1² যেটা আছে, i - 1² সমান কি লেখা যায়? i² - 2i প্লাস 1² তাই না? তাহলে i² মানে হচ্ছে -1 - 2i প্লাস 1, তাহলে কত লেখা যায়? -2i লেখা যায়। তাহলে এখান থেকে i - 1² সমান লেখা যাবে কত? i - 1² সমান লেখা যাবে -2i। তাহলে তুমি বলো আমাকে, একটা কথা বলো, 1 + i² সমান কত? +2i। i - 1² সমান কত? -2i। ক্লিয়ার কথা? বোঝা গেছে আমার কথা? তাহলে এখন আসো, এখন তোমাকে যেটা বের করতে বলছে এটাতে আসো, এখানে বলতেছে কি? এখানে আমাকে বলছে 1 + i², 1 + i² মানে কত? +2i। নিচে আছে কত? i - 1 টু দ্য পাওয়ার 4। তাহলে i - 1 টু দ্য পাওয়ার 4 যেটা আছে, এটাকে i - 1² এরপর হচ্ছে হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা 2i, আর i - 1² মানে কত? i - 1² মানে হচ্ছে -2i, এরপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যাবে 2i ডিভাইডেড বাই -স্কোয়ার মানে কত? স্কোয়ার মানে হচ্ছে প্লাস, তাহলে এখান থেকে 4i² লেখা যাবে, 4i²। তাহলে এখান থেকে 2 আর 4 কাটাকাটি গেলে হাফ 1/i, এটা লেখা যাবে না? তো একটা কথা বলছিলাম, 1/i যেখানে -i সেখানে, 1/i যেখানে -i সেখানে। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা হাফ ইন্টু -i, তাহলে এখান থেকে বলা যাবে কত? -i/2, এটা লেখা যাবে, ঠিক আছে? তাহলে দেখো তো, যে কমপ্লেক্স নাম্বারটা আমাদের কাছে ছিল, এটা কত আসছে? -i/2 আসছে, ½ i আসছে। তো -12i মানে কোন দিকে বলো? -12i মানে হচ্ছে y অক্ষের নিচের দিকে, ইমাজিনারি এক্সিসের নিচের দিকে। তো নিচের দিকে যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, সুতরাং আমাদের টিটা সমান হচ্ছে -π/2। কথা কি বুঝতে পারছো সবাই? এ বলো, কথা কি বোঝা গেছে? টিটা ইকুয়ালস টু কত? -π/2। কথা ক্লিয়ার? বুঝছো আমার কথা? ওকে, ঠিক আছে। এবার সবাই -2 এর আর্গুমেন্টটা বলে দাও তো, চোখ বন্ধ করে বলে দাও তো, কত হবে? -2 এর আর্গুমেন্ট কত? y এর নিচের দিকে, তো টিটা ইকুয়ালস টু চোখ বন্ধ করে কত? -π/2। শেষ, দ্যাটস ইট, কমপ্লিট। এরপরে আসো,
এরপর আসো, এরপর লিখো সবাই পোলার এবং অয়লার ফর্ম, এটা লিখো। পোলার এবং অয়লার ফর্মটা লিখো। পোলার ফর্ম জিনিসটা কি, অয়লার ফর্ম জিনিসটা কি? পোলার ফর্ম জিনিসটা কি, অয়লার ফর্ম জিনিসটা কি, একটু তোমাকে বুঝাই। আচ্ছা, তোমরা কি পোলার স্থানাঙ্ক পড়ছিলা? মনে আছে? পোলার স্থানাঙ্ক পড়ছিলা, তারপর হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক পড়ছিলা না? এক্স ওয়াই থাকলে এটাকে আমরা কি বলতাম? কার্টেসীয় বলতাম। আর টিটা থাকলে এটাকে বলতাম পোলার বলতাম। মনে আছে না? ওই যে ওয়ান্স আপন এটা আমি সরলরেখাতে পড়ছিলাম। এক্স ওয়াই থাকলে কার্টেসীয় ছিল, আর এবং টিটা থাকলে কি ছিল? পোলার ছিল, তাই না? তাহলে চিন্তা করো, একটা কমপ্লেক্স নাম্বার যদি তোমাকে এই ফর্মেটে থাকে, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই যদি থাকে, এক্স প্লাস আই ওয়াই, এটাকে যখন আমরা স্থানাঙ্কে বসাইতাম, ইমেজিনারি এক্সিস ছিল, রিয়াল এক্সিস ছিল। রিয়াল এক্সিসটাকে বলতেছি আমরা এক্স, আর ইমেজিনারি এক্সিসটাকে বলতেছি আমরা ওয়াই। এটাকে বলতেছি আমরা ওয়াই, ঠিক আছে? ওয়াই এক্সিস। তাহলে এখানে একটা বিন্দু পাইতাম, সেটা হচ্ছে পি বিন্দু। পিটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। মূল বিন্দু থেকে এটার দূরত্ব ছিল কত? মূল বিন্দু থেকে এটার দূরত্ব ছিল আমাদের আর, এটা ছিল আমাদের আর, আর এটা ছিল আমাদের থিটা, এটা ছিল থিটা। তাহলে চিন্তা করতে একটা জিনিস, ভাইয়া এটা থেকে যদি আমরা এক্স, এটার উপর যদি লম্ব টানি, এটা কার সমান? এটা ওয়াই এর সমান, এটা এক্স এর সমান, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক আছে এক্স কমা ওয়াই, তাই না? তাহলে চিন্তা করতো, এখান থেকে যদি আমি তোমাকে বলি এখন সাইন টিটার মান যদি বলি, সাইন টিটা, তাহলে সাইন টিটা ইকুয়ালস টু কত? ওয়াই বাই আর। তাহলে সুতরাং ওয়াই ইজ ইকুয়ালস টু কত? ওয়াই ইজ ইকুয়ালস হচ্ছে আর সাইন টিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন টিটা। যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো এখান থেকে কস টিটা সমান কত? কস টিটা সমান হচ্ছে এক্স বাই আর। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কস টিটা, এক্স ইকুয়ালস হচ্ছে আর কস টিটা। তাহলে এক্স ইকুয়ালস হচ্ছে আর কস টিটা, আর ওয়াই ইকুয়ালস হচ্ছে আর সাইন টিটা। ওয়াই ইকুয়ালস টু কত? আর সাইন টিটা। তাহলে তুমি চিন্তা করো একটা জিনিস, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ফরম্যাট, এই ফরম্যাটে যদি কোনো, এই ফরম্যাটে যদি কখনো কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকে এই ফরম্যাটে, এটাকে বলা হয় কার্টেসীয় ফর্ম। এটাকে বলি আমরা কার্টেসীয় ফর্ম, ঠিক আছে? এটাকে বলবো কার্টেসীয় ফর্ম। কার্টেসীয় ফর্ম থেকে যখন আমি আর এবং টিটা ফর্মে যাব, ওইটাকে বলবো আমরা পোলার ফর্ম, ওইটাকে বলবো পোলার ফর্ম। তাহলে কাহিনী কীরকম? যদি তোমাকে বলি, ধরো জেড ইকুয়ালস টু তোমার কাছে আছে এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে এখান থেকে এক্স এর মান কত বসাবো? আর কস টিটা বসাবো, প্লাস আই ইন্টু ওয়াই সমান বসাবো আর সাইন টিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর কে কমন নিলে কস টিটা প্লাস আই সাইন টিটা, কস টিটা প্লাস আই সাইন টিটা। এই যে আমরা একটা ফর্ম পাইলাম না, এই ফর্মটাকে বলতেছি আমরা, এই ফর্মটাকে বলতেছি আমরা পোলার ফর্ম। এই ফর্মটাকে বলতেছি আমরা পোলার আকৃতি, পোলার আকৃতি। কথাই বুঝতে পারছো? তাহলে বলো তো ভাইয়া, একটা কথা বলো তো, জেড ইকুয়ালস যদি এক্স প্লাস আই ওয়াই ফর্ম্যাট থাকে, এটাকে বলতেছি আমরা কার্টেসীয় ফর্ম বা কার্টেসীয় আকৃতি। আর যদি এটা থেকে আমরা আর এবং টিটা আকৃতিতে যাই, আর এবং টিটা আকৃতি কীরকম? এক্সের জায়গায় বসাবো আর কস টিটা, ওয়াইয়ের জায়গায় বসাবো আর সাইন টিটা। এক্সের জায়গায় আর কস টিটা, ওয়াইয়ের জায়গায় কি বসাবো? আর সাইন টিটা। তাহলে এক্সের জায়গায় আর কস টিটা বসাইলাম, ওয়াইয়ের জায়গায় আর সাইন টিটা বসাইলাম। এটা বসানোর পরে যেটা পাবো, এটাকে বলতেছি আমরা পোলার আকৃতি। তাহলে আমি যদি তোমাকে বলি একটা জটিল সংখ্যার পোলার আকৃতি তুমি লিখো, একটা জটিল সংখ্যার পোলার আকৃতি লিখো, তাহলে কীভাবে লিখবা? একটা জটিল সংখ্যার পোলার আকৃতি লিখবে এইভাবে, জেড ইকুয়ালস টু আর ইন্টু কস টিটা প্লাস আই সাইন টিটা, আই সাইন টিটা। এটাকে বলতেছি আমরা একটা কমপ্লেক্স নাম্বারের পোলার আকৃতি। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? যেখানে আর মানে কি? আর মানে হচ্ছে মডুলাস, আর মানে হচ্ছে মডুলাস, আর মানে হচ্ছে মডুলাস, আর টিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। আর মানে হচ্ছে মডুলাস, আর টিটা মানে কি? টিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। কথা ক্লিয়ার? বলো, কথা কি বোঝা গেছে? এই কথা কি বুঝছো? তাহলে আর হচ্ছে মডুলাস এবং টিটা মানে কি? টিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। ওকে, টিটা মানে আর্গুমেন্ট। ঠিক আছে, লেখা শেষ? বলো, লেখা শেষ নাকি শেষ না? এতটুকু লিখছো? লিখছো? ওকে, ওকে, এরপর আসো। আচ্ছা, এখানে একটা নোট লিখে রাখো আগে, নাহলে তোমরা ভুল করে ফেলবা জিনিসটা। একটা নোট লিখো, নোট লিখো হচ্ছে পোলার ফর্মে লিখো, এটা একটু লিখো, জাস্ট এটা একটু লিখো, এটার বেশি ভিতরে যাওয়ার দরকার নাই, জাস্ট লিখে রাখো। পোলার ফর্মে টিটা মুখ্য আর্গুমেন্ট বসানোটা নেসেসারি না। পোলার ফর্মে টিটা মুখ্য আর্গুমেন্টে বসানো নেসেসারি না, মুখ্য আর্গুমেন্টে বসানো নেসেসারি না।
জাস্ট এটা একটু লিখে রাখো, মুখ্য আর্গুমেন্টে বসানো নেসেসারি না, এই নোটটা একটু লিখে রাখো। পোলার ফর্মে টিটা মুখ্য আর্গুমেন্টে বসানোটা নেসেসারি না, এটা জাস্ট লিখে রাখো একটু, আর কিছু না। তাহলে আজকে তোমাকে যদি আমি পোলার ফর্মে পোলার ফর্ম লিখতে বলি, তুমি কি বলবা? জেড ইকুয়ালস টু আর ইন্টু কস টিটা প্লাস আই সাইন টিটা বলবা। ওকে, আচ্ছা দেখি এরপর বলো তো, সবাই একটা কাজ করো তো, আমরা একটা প্রবলেম সলভ করি। ধরো তোমাকে বললো 1 প্লাস রুট 3i কে পোলার আকারে প্রকাশ করো, 1 প্লাস রুট 3i কে পোলার আকারে প্রকাশ করো, এটা বললো তোমাকে 1 প্লাস রুট 3i কে পোলার আকারে প্রকাশ করো। তাহলে কি করবা? সো প্রথমে এখান থেকে আর এর মানটা লাগবে, আর এর মানটা বের করে ফেলো। আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কত আসবে? এখান থেকে 2 আসবে। টিটার মানটা বের করে ফেলো। টিটা অবভিয়াসলি তোমাকে যদি কিছু বলে দেওয়া না থাকে, মুখ্য আর্গুমেন্টটি বের করবা টিটা, সেখান থেকে টিটা বের করো প্রথম চতুর্ভাগে। তাহলে tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, মডুলাস ওয়াই বাই এক্স, তাহলে রুট 3 বাই কত 1, তাহলে কত আসবে? এখান থেকে পাই বাই 3 আসবে টিটার মানটা। তাহলে এখন আমরা বলতে পারবো তাহলে 1 প্লাস রুট 3i এর 1 প্লাস রুট 3i এর পোলার আকৃতি, পোলার আকৃতি সমান, পোলার আকৃতি সমান আর ইন্টু কি ছিল? আর ইন্টু কস টিটা প্লাস আই সাইন টিটা, তাহলে আর ইন্টু কস টিটা, তাহলে কস পাই বাই 3 প্লাস আই ইন্টু সাইন পাই বাই 3। ঠিক আছে, এটা হচ্ছে পোলার আকৃতি। এখানে অনেকে আবেগের বসে কী করবে জানো? অনেকে আবেগের বসে কস পাই বাই 3 মান বসাই দিবা, তারপর হচ্ছে সাইন পাই বাই 3 মান বসাই দিবা। এই কাজগুলো ভুলেও করবা না। পোলার আকৃতি মানে ফর্মেটটা থাকবে কি? আর ইন্টু কস টিটা প্লাস আই সাইন টিটা, এই ফর্মেটটাই রেখে দিবা। এখানে মান বসানোর কোনো দরকার নেই, মান বসালে তোমার এটা আবার ওইখানে চলে যাবে। কথা বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? তাহলে এই যে ফর্মটা আমরা পাইলাম, এইটাকে বলতেছি আমরা পোলার আকৃতি। ওকে, বুঝছো? বোঝা গেছে? ওকে, এরপর আসো হচ্ছে যেমন এটাতে আসো, যেমন 1 প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i বলছে এটাকে পোলার আকারে প্রকাশ করো। 1 প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i এটাকে পোলার আকারে প্রকাশ করো, এটা বলছে। তাহলে আমরা যদি একটা কাজ করি, বলো প্রথমে তুমি বলো তো এটাকে ভাই সিম্পলিফাই করতে হবে। তো আমরা যদি সিম্পলিফাই করি, এখান থেকে নিচেরটা অনুমতি দিয়ে গুণ করো, তাহলে 1 প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i ইন্টু 1 প্লাস 3i ডিভাইডেড বাই 1 প্লাস 3i, 1 প্লাস 3i, তাহলে এখান থেকে কত আসবে বলো তো? 1, এরপর আসবো হচ্ছে প্লাস 3i প্লাস 2i প্লাস 6i স্কোয়ার, নিচে আসবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি 1 স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার। তাহলে এখন আমাকে বল 1 প্লাস 5i আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 6 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস 9, এটা আসবে তাই না? এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো মাইনাস 5 প্লাস 5i ডিভাইডেড বাই 10, তাহলে এখান থেকে লেখা যাবে কত? মাইনাস 5/10 প্লাস 5/10i, তাহলে এখান থেকে লিখতে পারবো কত? মাইনাস হাফ প্লাস হাফ i, এটা লেখা যাবে তাই না? তাহলে আমার কাছে যে কমপ্লেক্স নাম্বারটা আসবে এটা কত আসবে? মাইনাস হাফ প্লাস হাফ i আসবে তাই না? তো এখন আমাকে বল, প্রথমে আর এর মানটা লাগবে, আর এর মানটা বের করে ফেলো। আর সমান কত আসবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস হাফ হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসবে বলো? এখান থেকে আসবে হচ্ছে রুট ওভার 2 ইন্টু 1/4, তাহলে আসবে 1/√2, এটা হচ্ছে আর এর মান। এরপর টিটার মানটা বের করো, এটা কোন চতুর্ভাগে? সেকেন্ড চতুর্ভাগে, তাহলে পাই মাইনাস আলফা, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তাহলে হাফ ডিভাইডেড বাই কত? মাইনাস হাফ, তাহলে কত আসছে বল? তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1 মানে কত? π/4, তাহলে এখান থেকে আসবে 3π/4, এর টিটার মান আসছে তাই না? টিটার মান আসছে। ওকে, তাহলে এখন আর এর মানও জানা আছে, টিটার মানও জানা আছে, সুতরাং আমরা বলতে পারবো এখান থেকে পোলার আকৃতি কত আসবে? 1/√2 আর ইন্টু কস টিটা, তাহলে কস 3π/4 প্লাস আই ইন্টু সাইন 3π/4, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা বুঝছো? বোঝা গেছে আমার কথা? তাহলে বলো, যে কোনো পোলার আকৃতি তোমাকে জিজ্ঞেস করে, যে কোনো পোলার আকৃতি পারবা নাকি পারবা না? পারা যাবে? ওকে, আচ্ছা এখানে একটা ছোটো একটা কনসেপ্ট ছিল, ওই যে অয়লার ফর্ম নিয়ে কথা বলা হয় নাই তোমাদের, অয়লার ফর্ম নিয়ে কথা বলা হয় নাই তাই না? অয়লার ফর্ম নিয়ে কোনো কথা বলি নাই।
অয়লার ফর্মটা একটু দেখাই দিই, অয়লার ফর্মটা একটু করে দেখাই দিই, একটু করে এখানে বলে দিই, অয়লার ফর্মটা একটু করে এই জায়গায় করে বলে দিই, ছোট্ট করে বলে দিই। এদিকে দেখ, অয়লার ফর্ম জিনিসটা কী ছিল, অয়লার ফর্ম জিনিসটা কী ছিল একটু একটু করে ছোট্ট করে দেখাই দিলে হবে। অয়লার ফর্ম, তো অয়লার ফর্মটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোলার ফর্ম যেটা আছে ওইটারই একটা রূপ, জাস্ট একটু এক্সটেন্ডেড ভার্সন। কীরকম? আমরা পোলার ফর্মটা কী পাইছিলাম, জেড ইকুয়ালস টু আর ইন্টু কস টিটা প্লাস আই সাইন টিটা, কস টিটা প্লাস আই সাইন টিটা, এটা পাইছিলাম না? বলো, এটা পাইছিলাম না? এটা পাইছিলাম। তো ম্যাথমেটিশিয়ান অয়লার যেটা বলছে, তুমি যেখানেই কস টিটা প্লাস আই সাইন টিটা এই জিনিসটা দেখবা, কস টিটা প্লাস আই সাইন টিটা তুমি যে জায়গায় দেখবা তোমার কাছে এটা আছে, কস টিটা প্লাস আই সাইন টিটা আছে, এটা সমান তুমি লিখতে পারবা, এটা সমান লেখা যাবে ই টু দ্য পাওয়ার আই টিটা, আই টিটা লেখা যাবে। যেখানে তুমি এই জিনিসটা দেখবা, এই জিনিসটা দেখবা, এটা সমান লেখা যাবে আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই টিটা, আই টিটা লেখা যাবে। আর মানে হচ্ছে মডুলাস, টিটা মানে হচ্ছে আর্গুমেন্ট, টিটা মানে আর্গুমেন্ট। তাহলে এই যে ফর্মটা জেড ইকুয়ালস টু আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই টিটা, এই যে ফর্মটা, এখানে আর মডুলাস, টিটা হচ্ছে আর্গুমেন্ট, আর ই হচ্ছে অয়লার নাম্বার, অয়লার নাম্বার ওই যে 2.7 সামথিং ছিল না ওই নাম্বারটা, এই ফর্মটাকে আমরা বলতেছি, এই ফর্মটাকে বলতেছি আমরা হচ্ছে অয়লার ফর্ম, এটাকে বলতেছি আমরা অয়লার ফর্ম। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? আর কিচ্ছু না, এটাই হচ্ছে অয়লার ফর্ম। ওকে, তাহলে আমরা পোলার ফর্ম দেখলাম, অয়লার ফর্ম দেখলাম, সব কিছুই আমরা দেখলাম, এগুলো পারবো আশা করতেছি, এখন এগুলো পারা যাবে। এবার সবাই একটা কাজ করো, মডুলাস এবং আর্গুমেন্টের ধর্ম লিখো, মডুলাস এবং আর্গুমেন্টের ধর্ম। ধর্ম এগুলো তেমন কিছু না, আহামরি কিচ্ছু না, তোমাকে জাস্ট আমি একটু করে দেখাইলেই তুমি জিনিসগুলো বুঝতে পারবা। এদিকে দেখ, জিনিসগুলো তুমি নিজেই বুঝে যাবা। প্রথমে লিখো হচ্ছে মডুলাসের ধর্ম। এদিকে দেখো, প্রথমে লিখো মডুলাসের ধর্ম, মডুলাসের ধর্ম। এদিকে দেখ, নাম্বার 1, ধর্ম নাম্বার 1 দেখো, ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে Z1, একটা কমপ্লেক্স নাম্বার আছে Z1, এই Z1 এর জন্য তোমার কাছে মডুলাস আছে হচ্ছে R1, মডুলাস আছে কত? Z1 এর জন্য মডুলাস আছে তোমার কাছে R1, এটা আছে, মডুলাস আছে R1। আর একটা কমপ্লেক্স নাম্বার আছে Z2, এটার জন্য তোমার কাছে মডুলাস আছে হচ্ছে R2, মডুলাস আছে কত? R2। এখন আমি চাইতেছি তুমি Z1 এবং Z2কে গুণ করো, Z1 এবং Z2 গুণ করলা, Z1 এবং Z2 গুণ করলে এখান থেকে যদি মডুলাস বের করি, এই মডুলাসটা কত আসবে এটা তোমাকে বললাম। Z1 Z2 গুণ করলাম, গুণ করে মডুলাসটা কত আসবে এটা তোমাকে বললাম। তোমার কাছে Z1 এর মডুলাসটা ইন্ডিভিজুয়াল জানা আছে, Z2 এর মডুলাসটা ইন্ডিভিজুয়ালি জানা আছে, তাই না? তো এখান থেকে যদি আমি Z1 Z2 এর মডুলাস বের করি, এখান থেকে এটা আসবে, এই মডুলাসটা আসবে হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল যে মডুলাস আছে তাদের গুণফল, ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফল। তাহলে R1 ইন্টু R2 আসবে, R1 ইন্টু R2 আসবে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফল আসবে। এখন অনেকে এটার প্রমাণটা দেখতে চাও, আমি ছোট্ট করে একটু প্রমাণটা দেখাই দিই। এদিকে দেখ, এগুলো লাগবে না, আমি আগেই বলে দিচ্ছি এগুলো লাগবে না, আমি ছোট্ট করে একটু দেখাই দিচ্ছি যা তোমরা ফিল করতে পারো জিনিসটা, মানে এটা মুখস্থ কিছু না, এটা একটা প্রমাণ আছে। আমি একটু করে দেখাই দিচ্ছি, এটা লেখার দরকার নেই, এটা লিখিও না, তোমরা জাস্ট একটু দেখো। Z1 একটা কমপ্লেক্স নাম্বার ছিল না, ধরো এটার মডুলাস ছিল R1 আর এটা আর্গুমেন্ট হচ্ছে θ1। এরপরে Z2 একটা কমপ্লেক্স নাম্বার, এটার মডুলাস ধরো R2, এটার আর্গুমেন্ট ধরো কত? আর্গুমেন্ট ধরো θ2, আর্গুমেন্ট কত আসবে? θ2 আসবে, তাই না? Z1 এর আমি যদি অয়লার ফর্ম বলি, Z1 এর অয়লার ফর্মটা কত আসবে তাহলে? R1 ই টু দ্য পাওয়ার আই θ1, এটা আসবে। আর Z2 এর কত আসবে? Z2 এর আসবে হচ্ছে R2 ই টু দ্য পাওয়ার আই θ2, এটা আসবে, তাই না? আই θ2। এখন দেখো আমি এদেরকে গুণ করছি না, Z1 Z2 গুণ করছি না, সো Z1 ইন্টু Z2 আমি এই দুটাকে গুণ করলাম। সো গুণ করলে তুমি আমাকে বলো তো Z1 সমান কত? Z1 সমান ছিল অয়লার ফর্মে R1 ই টু দ্য পাওয়ার আই θ1, আর Z2 কত ছিল? R2 ই টু দ্য পাওয়ার আই θ2। তাহলে এখন এই গুণফল দুটাকে যদি আমি একত্র করি, R1 ইন্টু R2, খেয়াল করো, R1 ইন্টু R2 ই টু দ্য পাওয়ার এটা ওই, তাহলে দুইটাকে যোগ করতে হবে, তাহলে θ1 প্লাস আই θ2। তাহলে এখান থেকে কম্বাইনলি আমাদের কাছে যে কমপ্লেক্স নাম্বারটা আসছে এটাকে লিখতে পারি R1 R2 ইন্টু আই কমন নিলে θ1 প্লাস θ2। তাহলে এখন দেখো গুণ করার পরে যে কমপ্লেক্স নাম্বারটা আসছে এটার মডুলাস কত? R1 R2, এটার আর্গুমেন্ট কত? θ1 প্লাস θ2।
টিটা 1 প্লাস টিটা 2। তাহলে চিন্তা কর, এদিকে দেখো, তাইলে গুণ করলে মডুলাসটা কি হয়ে গেছে? মডুলাসটা হয়ে গেছে R1 R2। এই জন্য বলছি তোমাকে, যদি কখনো আমরা গুণ করি দুইটা কমপ্লেক্স নাম্বারকে, তাহলে গুণফলের মডুলাসটা কি আসবে? ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফল আসবে, ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফল। ওকে, আমি একটা প্রমাণ দেখাই দিচ্ছি, আরগুলো দেখাবো না, আরগুলো আমি লিখে দিব, তোমরা লিখে ফেলিও, এগুলো তোমার খুব বেশি আহামরি প্রমাণগুলো দরকার নেই। খেয়াল কর, 2 নম্বরে আই, যদি এখন তোমাকে জিজ্ঞেস করে মডুলাস অফ Z1 বাই Z2 সমান কত, ভাগফলের মডুলাসটা কত? ভাগফলের মডুলাসটা কত? দুইটা কমপ্লেক্স নাম্বার দিচ্ছে, ভাগফলের মডুলাসটা বের করতে বলছে, তাহলে কত আসবে? তাইলে ইন্ডিভিজুয়াল মডুলাসের ভাগফল আসবে, মানে R1 বাই R2 আসবে। ভাগফলের মডুলাস সমান R1 বাই R2 আসবে। এই কথাটা অনেকে বুঝো নাই, এই জিনিসটা কি? এই জিনিসটা কি আমি এটা একটু তোমাকে বুঝাই দিই। এদিকে দেখ, খেয়াল করো, এই জিনিসটা খুবই সুন্দর, এটা খুবই অ্যামেজিং একটা প্রপার্টি। দেখো, মডুলাস অফ, ধরো তোমাকে বললো 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই, এটা সমান কত? এই কমপ্লেক্স নাম্বার মডুলাস সমান কত? উপরে একটা কমপ্লেক্স নাম্বার আছে, নিচে একটা কমপ্লেক্স নাম্বার আছে, এদের ভাগ করলে মডুলাসটা কত? তাহলে এটা যে কথা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মডুলাস অফ 1 প্লাস আই ডিভাইডেড বাই মডুলাস অফ 1 মাইনাস আই। তাহলে এখন বলো তো, মডুলাস অফ 1 প্লাস আই সমান কত? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখান থেকে কত আসবে? রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে √2, এখান থেকে আসবে √2, কাটাকাটি দিলে কত আছে? 1। কথা বুঝছস? তাহলে এটা হচ্ছে এই যে ভাগফল যেটা আছে, এই ভাগফলের মডুলাস। কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? ওকে, এরপর 3 নাম্বারটা লিখো। 3 নাম্বারটা লিখো, ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে, এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে ধরো Z1। কত আছে? কমপ্লেক্স নাম্বারটা আছে Z1 আছে। এখন Z1 এর উপরে তুমি পাওয়ার দিলা, ধরো একটা পাওয়ার দিলা n, তারপর তুমি এটার মডুলাস বের করলা, এটার মডুলাস কত আসবে? Z1 এর ইন্ডিভিজুয়াল মডুলাসটা তোমার কাছে জানা আছে R1, আমি Z1 টু দ্য পাওয়ার n নিছি, এরপর মডুলাস বের করতেছি, এটা কত আসবে? এটা আসবে হচ্ছে n ইন্টু, এটা আসবে হচ্ছে n ইন্টু R1, n ইন্টু R1, ঠিক আছে? তাহলে Z1 টু দ্য পাওয়ার n এর মডুলাস যদি বের করি, এটা আসবে হচ্ছে n ইন্টু R1 আসবে। তাহলে কাহিনী কীরকম? ভাইয়া, কাহিনী যেটা বলতেছি এটা কীরকম? এটা হচ্ছে, ধরো তোমার কাছে বললাম মডুলাস অফ 1 প্লাস আই টু দ্য পাওয়ার 12, এটা সমান কত? এটা তোমাকে জিজ্ঞেস করছে, 1 প্লাস আই টু দ্য পাওয়ার 12 এর মডুলাস কত? তাহলে একটা জিনিস চিন্তা করতো, এখানে যেটা 1 প্লাস আই আছে, 1 প্লাস আই এর মডুলাসটা কত? শুধুমাত্র 1 প্লাস আই এর মডুলাসটা কত? শুধুমাত্র 1 প্লাস আই এর মডুলাসটা হচ্ছে √2, এটা আমরা জানি, তাই না? এখন পাওয়ার দিছি কত? 12। পাওয়ার দিছি কত? সরি, n ইন্টু R1 না, এটা n ইন্টু R1 না, R1 টু দ্য পাওয়ার n হবে, সরি, R1 টু দ্য পাওয়ার n ইন্টু R1 না, R1 টু দ্য পাওয়ার n হবে। তাহলে এখান থেকে √2 আছে, পাওয়ারটা কত বলো তো? 12। পাওয়ারটা কত? 12। তাহলে এখান থেকে আসবে, এটা আসবে √2 টু দ্য পাওয়ার 12 আসবে, √2 টু দ্য পাওয়ার 12 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝছো? বলো, কথা বোঝা গেছে? বুঝছো? তাহলে এই তিনটা ধর্ম সবাই একটু মাথায় রাখবা। মডুলাসের 3টা ধর্ম, ওকে? একটা গুণফলের, একটা ভাগফলের, একটা পাওয়ারের। গুণফল, ভাগফল এবং পাওয়ার, ওকে? এবার আসো, এবার লিখো আর্গুমেন্টের ধর্ম। লিখো হচ্ছে আর্গুমেন্টের ধর্ম। সবাই লিখো, এবার লিখো আর্গুমেন্টের ধর্ম। লিখো হচ্ছে আর্গুমেন্টের ধর্ম, ওকে? সো নাম্বার 1, প্রথমে 1 নম্বরে আসো, আর্গুমেন্টের ধর্ম দিয়ে 1 নম্বরে যাও। ধরো তোমার কাছে সিমিলার জিনিস আছে, Z1 আছে হচ্ছে তোমার কাছে, এটা আর্গুমেন্ট আছে হচ্ছে θ1, Z2 আছে, এটা আর্গুমেন্ট আছে ধরো θ2, এটা আর্গুমেন্ট আছে কত? θ2। আমি যদি গুণফলের আর্গুমেন্ট বের করি, একটু আগে তোমাকে দেখাইছিলাম, যদি এখন আমি তোমাকে বলি আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 সমান কত, Z1 Z2 গুণ করলাম, গুণ করার পর আর্গুমেন্টটা কত? একটু আগে দেখাইছিলাম, আমি যখন গুণ করে কম্বাইন করছি দুইটা কমপ্লেক্স নাম্বারকে, θ1 প্লাস θ2 হয়েছিল, তাই না? আর্গুমেন্ট কী হয়েছিল? যোগ হয়েছিল। তাহলে গুণফলের আর্গুমেন্ট সমান হচ্ছে ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের যোগফল, θ1 প্লাস θ2 এর সমান হবে, ঠিক আছে? θ1 প্লাস θ2 এর সমান হবে। নাম্বার 2, যদি তোমাকে বলে ভাগফলের আর্গুমেন্ট বের করো, আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 বের করো, তাহলে সেম, এটা কত আসবে? এটা আসবে θ1 মাইনাস θ2 আসবে। এগুলো কী দিয়ে বের করবা? এগুলো আমরা অয়লার ফর্ম পড়ছি না একটু আগে, অয়লার ফর্ম দিয়ে বের করবা। কেমনে? আমি তোমাকে আরও একটা দেখাই দিই, হ্যাঁ? যাদের বিশ্বাস হচ্ছে না, এগুলো কাজ করতেছে,
তাদের জন্য আমি এই মনের তসল্লি আছে না, মনের তসল্লি, হ্যাঁ মনের শান্তির জন্য আমি আরেকটা দেখাই দিচ্ছি, এদিকে খেয়াল কর। যেমন ধরো আমরা Z1/Z2 করলাম, Z1/Z2। তো Z1 এর অয়েলার ফর্মটা কী ছিল? R1 e⁻i⁻1 এটা ছিল। এটার অয়েলার ফর্মটা কী ছিল? R2 e⁻i⁻2 এটা ছিল, তাই না? তাহলে আমাকে বল, এখান থেকে আমি R1/R2 লিখতে পারি, আর এর উপর যেহেতু আছে তাহলে i⁻1 - i⁻2 এটা লেখা যাবে। তাহলে R1/R2 e⁻i কমন নিলে θ1 - θ2 এটা লেখা যাবে। তাহলে এখন আমাকে বল, ভাগফলে মডুলাসটা কত আসছে? R1/R2 এটাই দেখছিলাম, একটু আগে দেখছিলাম। ভাগ করলে মডুলাসটা কী হয়ে যায়? ইন্ডিভিজুয়াল মডুলাসের ভাগ হয়ে যায়। আর আর্গুমেন্টটা কী হয়? আর্গুমেন্টটা হচ্ছে θ1 - θ2 হয়, এই যে বিয়োগফল হয় আর্গুমেন্টটা বিয়োগ হয়ে যায়, আর মডুলাসটা কী হয়ে যায়? ভাগ হয়ে যায় ভাগ করলে। এখানে হচ্ছে প্রমাণটা আছে। এগুলো বারবার প্রমাণগুলো দেখাচ্ছি না, এগুলো খুবই ফালতু জিনিসপত্র, এগুলো দরকার নেই, হ্যাঁ এগুলো লাগবে না। এরপর নাম্বার 3-তে আসো, 3 নম্বরে আসো। যদি তোমাকে বলে আর্গুমেন্ট অফ Z1 to the power n, Z1 to the power n যদি বলে এটা সমান আসবে হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল যে আর্গুমেন্টটা ছিল তার সাথে n এর গুণ। মডুলাস হচ্ছে পাওয়ারে গেছিল n, আর্গুমেন্ট হচ্ছে গুণে আসবে, n × θ1 আসবে। তাহলে এই যে 6টা ধর্ম, এগুলো কি মাথায় থাকবে তোমার? বলো, এগুলো কি মাথায় থাকবে নাকি থাকবে না? থাকবে মাথায়? থাকবে? বলো না, থাকবে নাকি থাকবে না? থাকবে? ঠিক আছে, সুন্দর করে এটা লিখে ফেলো। এই 3টা হচ্ছে আর্গুমেন্টের ধর্ম, আর এই 3টা হচ্ছে মডুলাসের ধর্ম। ওকে, বুঝছো কথাবার্তা বোঝা গেছে? বুঝছো না? ঠিক আছে, এরপরে আসো হচ্ছে 2টা স্পেশাল ম্যাথ করাই, এগুলো করাবো। আচ্ছা, এরপর আসো 2টা স্পেশাল ম্যাথ করাই। এগুলা স্পেশাল ম্যাথ, হ্যাঁ এই ধরনের প্রবলেমগুলো সচরাচর আসে না, তাও একটু করাই দিই। যদি কখনো ফিল করতে চাও জিনিসগুলো, তাহলে কেমনে করবা? ধরো i⁻i এর মডুলাস এবং আর্গুমেন্ট কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। i⁻i এর মডুলাস এবং আর্গুমেন্ট কত, i⁻i এর মডুলাস এবং আর্গুমেন্টটা কত জিজ্ঞেস করছে। তাহলে তুমি কি করবা? প্রথমে আমাকে বলো তো, আমার কাছে যে আই জিনিসটা আছে, অনলি আই যে জিনিসটা আছে, অনলি আইকে আমরা যদি অনলি আই এর জন্য মডুলাস বলি, অনলি আইয়ের জন্য মডুলাসটা কত? যেহেতু কাল্পনিক বাস্তব অংশ 0, আই মানে কত? 0 + i না, বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ 1, তাহলে মডুলাস আসবে 1। আর আর্গুমেন্ট কত? এটা যেহেতু ওয়েভকের পজিটিভ সাইডে, থিটা ইকুয়ালস টু আসবে π/2। তাহলে এইটাকে অনলি আইকে যদি আমরা অয়েলার ফর্মে প্রকাশ করি, তাহলে r × e⁻i⁻θ, রাইট? i⁻θ, তাহলে কত আসবে বলো তো? 1 × e⁻i × π/2, i × কত আসবে? π/2, এটা আসবে। অনলি আইকে যদি আমরা অয়েলার ফর্মে প্রকাশ করি, এটা আসবে। তাহলে চিন্তা করো তো, আমাকে i⁻i দিছে না, i⁻i। এখন এটাকে যদি আমরা একটু কাজ করি, এই কমপ্লেক্স নাম্বারটাকে নিয়ে যদি একটু কাজ করতে যাই, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? একটু এদিকে দেখো, খেয়াল করো। তাহলে i সমান আমরা জানি এটার অয়েলার ফর্ম কত? e⁻i × π/2, i × কত? π/2। মাথায় আছে কত? মাথায় আছে হচ্ছে আমাদের i। তাহলে এটাকে e⁻i² π/2, এটা লেখা যাবে। i² মানে কত? -1, তাহলে e⁻ π/2। এটা ধর কত পাইছি বলো? এটা ধর কত পাইছি? -π/2। এটা ধর -π/2, এটা পাইছি না? তাহলে i⁻i এর আমি যখন সিম্পলিফাই ফর্ম বের করছি, i⁻i এর সিম্পলিফাই ফর্ম কি আসছে? এটা -π/2 আসছে। এখানে i তাই বলতে কিছু আছে? নাই, তাই না? এটা বাস্তব সংখ্যা চলে আসছে, এখন একটা বাস্তব সংখ্যা চলে আসছে। তাহলে এখান থেকে তাহলে i⁻i যে কমপ্লেক্স নাম্বারটা আমার কাছে ছিল, এটাকে আমরা সিম্পলিফাই করে এটা লিখতে পারি, e⁻ -π/2 লিখতে পারি, যেখানে i বলতে কেউ নাই, i হচ্ছে 0। তাহলে এখন যদি এটা মডুলাস বের করতে চাই, তাহলে এটার মডুলাস সমান কত আসবে? √ বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ স্কয়ার। তাহলে e⁻ -π/2 হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ যেহেতু নাই, তাহলে 0² তাহলে কত আসবে? e⁻ -π/2 এটা আসবে। আর যদি এটার আর্গুমেন্ট বলি, তুমি আমাকে বলো e⁻ -π/2 মানে কত? একটা পজিটিভ মান আসবে x অক্ষের পজিটিভ সাইডে, তো পজিটিভ সাইডে মানে কত আসবে? 0 আসবে, আর্গুমেন্ট আসবে 0।
ক্লিয়ার? কথা বুঝতে পারছো? বলো, বোঝা গেছে? এই কথাটা বুঝছো না? বুঝছো? ওকে। তো এগুলো কিন্তু আমি আবার বলতেছি, এগুলো কিন্তু খুব একটা লাগবে না, আহামরি লাগবে না, এগুলো আমি তোমাকে জাস্ট এমনি দেখাচ্ছি। যদি কখনো মানে কঠিন প্রবলেম যদি আসে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো আসতে পারে, ওইটার জন্য দেখাচ্ছি, আর কিচ্ছু না। এরপর বলছে কি 1 প্লাস আই টু দ্য পাওয়ার 12, এটার মডুলাস কত এবং এটার আর্গুমেন্ট কত? এটার মডুলাস কত, এটার আর্গুমেন্ট কত, এটা জিজ্ঞেস করছে তোমাকে। এদিকে দেখো, তাহলে আমাকে বলতো, একটা কথা বলতো ভাইয়া, একটা কথা বলতো, এটা পাওয়ার আছে না? সো পাওয়ার থাকলে কি বলছিলাম তোমাকে, মডুলাস যখন বের করব, প্রথমে 1 প্লাস আই এর মডুলাসটা বের করে ফেলো, 1 প্লাস আই এর মডুলাসটা বের করে ফেলো। তাহলে কত আসবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস কত? প্রথমে 1 প্লাস আই এর মডুলাসটা বের করে ফেলো, 1 প্লাস আই এর মডুলাসটা বের করে ফেলো। তাহলে কত আসবে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে কত আসবে? এখান থেকে রুট ওভার 2 আসবে। এটা হচ্ছে 1 প্লাস আই এর মডুলাস, 1 প্লাস আই এর মডুলাস। আচ্ছা, তা আমি যদি এখন মডুলাস অফ 1 প্লাস আই টু দ্য পাওয়ার 12 যদি বের করি, তাহলে পাওয়ার কত আছে? 12 আছে। তাহলে এখন যেটা মডুলাস ছিল আমার কাছে, এটার উপর পাওয়ার কত যাবে? এটার উপর পাওয়ার যাবে 12। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মডুলাস, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এখানে তুমি চাইলে মানটা লিখতে পারো, নো প্রবলেম। এবার আসো 1 প্লাস আই এর আর্গুমেন্টটা বের করো তো। 1 প্লাস আই এর আর্গুমেন্ট অফ 1 প্লাস আই, 1 প্লাস আই এটা ফার্স্ট কোয়াড্রেন্টে না, তাহলে এটা কত আসবে? tan ইনভার্স মডুলাস y বাই এক্স 1/1, তাহলে কত আসছে? π/4। তাহলে এখন যদি আমি আর্গুমেন্ট অফ 1 প্লাস আই টু দ্য পাওয়ার 12 যদি বের করি, তাহলে এনটিটা আসবে, এখন এর জায়গায় 12 আসে, 12 ইন্টু কত? π/4। তাহলে এটা কত আসলো? এটা আসলো আমাদের কাছে 3π আসলো। তাহলে আর্গুমেন্ট অফ 1 প্লাস আই টু দ্য পাওয়ার 12 কত আসছে? এটা আসলো 3π, এটা আসলো 3π। ঠিক আছে, মডুলাস কত আসছে? রুট টু দ্য পাওয়ার 12 আসছে। আচ্ছা, এখন কি কেউ আমাকে বলতে পারবা, ভাইয়া বলো তো, একটা কথা আমাকে বলো তো, এটা কি আমাদের মুখ্য আর্গুমেন্ট হবে? এটা কি মুখ্য আর্গুমেন্ট হবে? মুখ্য আর্গুমেন্ট নিশ্চয়ই এটা হবে না, এটা নিশ্চয়ই মুখ্য আর্গুমেন্ট হবে না। 3π এটা মুখ্য আর্গুমেন্ট নয়। তা আমি যদি এখান থেকে তোমাকে বলি এটার মুখ্য আর্গুমেন্ট কত, 1 প্লাস আই টু দ্য পাওয়ার 12 এর মুখ্য আর্গুমেন্ট কত, তাহলে 1 প্লাস আই টু দ্য পাওয়ার 12 এর জন্য এদিকে দেখো, আই টু দ্য 12 এর মুখ্য আর্গুমেন্ট, সো মুখ্য আর্গুমেন্ট যদি বের করতে যাও, তাহলে কোন ফর্মেটে নিয়ে যেতে হবে? 2nπ প্লাস আলফা ফর্মেটে নিয়ে যেতে হবে, তাই না? 2nπ প্লাস আলফা ফর্মেটে। তাহলে এটাকে লিখতে পারবো আমরা 2π প্লাস কত? 3π না? 2π প্লাস পাই, এটা লিখতে পারবো না? 2π প্লাস পাই, 2nπ প্লাস আলফা ছিল না? তাহলে এটা মুখ্য আর্গুমেন্ট কত? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে পাই। মুখ্য আর্গুমেন্ট কত? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে পাই। কথা বুঝতে পারছো? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে কত? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে পাই। মুখ্য আর্গুমেন্ট সমান লেখা যাবে কত? পাই লেখা যাবে। ঠিক আছে, কথা বুঝছো? বোঝা গেছে আমার কথা? ওকে, ঠিক আছে। সো আজকে আমাদের এতটুকুই থাক, আজকে আমরা অনেক কিছুই পড়ছি। সাধারণ আর্গুমেন্ট পড়ছি, অক্ষের উপর আর্গুমেন্ট পড়ছি, পোলার অয়লার ফর্ম পড়ছি, মডুলাস আর্গুমেন্টের ধর্ম পড়ছি, সব কিছু আজকে আমাদের আলহামদুলিল্লাহ কভার হয়ে গেছে। সো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে, লেকচার নাম্বার 6-এ। আশা করছি বুঝছো, আজকে যেগুলো পড়াইছি সবাই বুঝছো না? বোঝা গেছে সব কিছু? সুন্দর করে আস্তে আস্তে মাথায় নিও, তাড়াহুড়া করার দরকার নাই। এরপর তোমরা যেটা করবা, প্র্যাকটিস বুকে লেকচার নাম্বার 5-এ যা যা আছে ওগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর যদি ক্লাসটা ভালো লাগে সবাই একটু কমেন্ট করবা, শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে, যাতে সবাই ক্লাস করে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সবাইকে।